দর্শক, এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা জানি কোভিড-19 পরিস্থিতি সারা বিশ্ব এবং বাংলাদেশের অবস্থান এবং এই স্বাস্থ্যবিধি মেনেই আসলে সকলকে এগিয়ে যেতে হচ্ছে। একই রকম অবস্থা বাংলাদেশেও। প্রথমে একটু ওভারঅল ব্যবসা বাণিজ্য, সেই সাথে FDI এই জায়গাগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, সেই জায়গাটার বর্তমান অবস্থানটি যদি তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে FDI গত বছরের তুলনায় বছর কমে গেছে। কমে যাওয়ার কতগুলা কারণ, যেটার প্রথম কারণ সেটা হচ্ছে যে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা। আপনি যদি দেখেন চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এদের ভিতর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে প্রভাবিত করেছে বাংলাদেশে FDI আসার ব্যাপারে। আর এরপরে সর্বপ্রথম যে জিনিসটাকে বলা যায় সেটা হচ্ছে করোনা ক্রান্তিকালে ইনভেস্টমেন্ট কোনো দেশ থেকে কোনো দেশই খুব একটা এগোয়নি। না এগোনোর পিছনে প্রথমত যে জিনিসটা হয়েছে, স্বাস্থ্যগত খাতটা প্রায়োরিটাইজড হয়ে গেছে। আমাদের দেশে যেটা সার্ভিস কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে প্রায়োরিটাইজ করা হয় নাই, করতে আমরা পারি নাই। কারণ হচ্ছে যে FDI যে অ্যাট্রাক্ট হবে, FDI অ্যাট্রাক্ট হওয়ার জন্য অনেকগুলো নাম্বারস আছে যেটা দেখা দরকার সবাইকে। সে তার ভিতরে প্রথমত যে জিনিসটা আছে কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস, এই দুটাকে অ্যাড্রেস করা দরকার। এটা সরকার কিন্তু অ্যাড্রেস করছে, বাট ইটস অন এ স্লো প্রসেস। এই স্লো প্রসেস থেকে যতক্ষণ না আমরা বেরিয়ে আসতে পারছি ততক্ষণ কিন্তু FDI অ্যাট্রাক্টেড হবে না। যদিও অপরচুনিটি অফুরন্ত, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ অপরচুনিটি, আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না। আমরা অস্বীকার করতে পারবো না এই কারণে যে বাংলাদেশে যে স্ট্র্যাটেজিক এরিয়া লোকেশনস এবং বাংলাদেশে যে জনবসতি, যে যে নতুন প্রজন্ম আসবে, এইখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরস বাংলাদেশে কিন্তু অত্যন্ত ভালো অপরচুনিটিস হয়ে গেছে। এটা কাজে লাগাতে হলে আমাদেরকে FDI অ্যাট্রাক্ট করতে হলে আমাদেরকে থিঙ্কিং প্রসেস চেঞ্জ করতে হবে। আমাদের বাংলাদেশকে মার্কেটিং করতে হবে, বাংলাদেশকে ইনভেস্টরদের কাছে তুলে ধরতে হবে যে এখানে অপরচুনিটিস অনেক বেশি। জনাব হুমায়ুন রশিদ, এই যে সম্ভাবনার জায়গাগুলো নিয়ে প্রায় আলোচনা হয় এবং আপনি জিও পলিটিক্সের বিষয়গুলো এনেছেন, সেই সাথে যেই জিনিসগুলো আসলে অনেক বেশি বিনিয়োগ বাড়াতে সহযোগিতা করে, আমি যদি প্রথমে একটু পাওয়ার এবং এনার্জির দিকে নজর দিতে বলি, যে বাংলাদেশের এই জায়গাটা অগ্রগতি বা বিনিয়োগ আকর্ষণে আসলে কতটুকু অগ্রগতি হচ্ছে বলে আপনি মনে করেন? বাংলাদেশে যদি আমি বাংলাদেশের স্বাধীনতাকে যদি 5 ভাগে ভাগ করি, প্রতি 10 বছর করে, আপনি দেখবেন বিগত 10 বছর, মানে এই গত 10 বছর আমরা যদি বলি 2010 কিংবা তার পরবর্তীকালীন সময় মানে 2020, এই 10 বছরের ভিতরে পাওয়ার সেক্টরের গ্রোথ সবচেয়ে বেশি। এর পিছনে গেলে দেখা যায় পাওয়ার সেক্টরটাকে প্রায়োরিটাইজ করা হয় নাই, এনার্জি সেক্টরটাকে অ্যাড্রেস করা হয়নি ঠিক মতো। বা একটা দেশের সভ্যতা বজায় রাখতে হলে পাওয়ার এবং এনার্জি, এই দুটা সিকিউরিটি, নিরাপত্তাটা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করতে হয়। তো আমাদের দেশে এখন যেটা আছে, এখন আমরা 20,000-21,000 মেগাওয়াট পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি চলে আসছে, সবকিছু মিলে ইম্পোর্টেড পাওয়ার সব শুদ্ধ। আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু মাথাপিছু পাওয়ারের কনজাম্পশন এখনো বাড়েনি, বাড়ছে প্রতি বছরে। কারণ হচ্ছে পার ক্যাপিটা আমাদের আয় বেড়ে যাচ্ছে। মাথাপিছু যখনই আয় বাড়বে, পাওয়ার কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন বাড়বে। ফলে কিন্তু আমাদের আজকে যে 21,000 মেগাওয়াট আছে, অনেকে বলছেন, অনেক বিজ্ঞ যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে এটা মানে এক্সেস পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি আছে আমাদের দেশে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোক্তা হিসাবে আমি বিশ্বাস করি যে না, করোনার পরে বাংলাদেশে আরেকটা ঢেউ আসবে, উন্নয়নের ঢেউ। এই উন্নয়নের ঢেউয়ে কিন্তু অনেক ইনভেস্টমেন্টস আসবে। নতুন প্রজন্ম আপনার ইনভেস্টমেন্টকে চেঞ্জ করবে প্যাটার্নটাকে, তবে ইনভেস্টমেন্ট কিন্তু বাড়বে প্রাইভেট সেক্টরে। যদি বাড়ে, প্রাইভেট সেক্টর বলেন, পাবলিক সেক্টর বলেন, তাহলে কিন্তু এই যে পরিমাণ পাওয়ার জেনারেট হয় আজকে, আমার এর চাইতে বেশি পাওয়ারের প্রয়োজন হবে বাংলাদেশে। ফলে এনার্জি সিকিউরিটিজ এবং পাওয়ার সিকিউরিটিজ, এই দুইটার জন্য আমার কাছে মনে হয় এই ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াস রেখে যেতে হবে।
এটা স্টপ করা যাবে না। কারণ হচ্ছে মাথা পিছু চিন্তা করলে আমার কাছে মনে হয় পাওয়ার জেনারেশন আরো দরকার আছে। জি, এই যে আমরা বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, দেশি বিদেশি বড় একটা সম্ভাবনার জায়গা প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। এই করোনা পরিস্থিতি তো বিশ্বব্যাংক বা IMF কিন্তু বলছে যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে এগিয়ে যাচ্ছে নানা চ্যালেঞ্জ মাথায় নিয়েই। তারপরেও আমরা OSS নিয়ে কথা বলি, বা বাইডা রয়েছে, বেজা রয়েছে, তারপরেও অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। অনেক দিন ধরে এই FDI নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধকতার অগ্রগতি আসলে কি হচ্ছে আশা অনুযায়ী? আপনার এখানে প্রতিবন্ধকতা হচ্ছে প্রথমত 1 নম্বর, এটা আমাদের আছে। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের দেশে এখনো ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে ডেভেলপড হয় নাই। 2, আমাদের দেশে যে ইজ অফ ডুইং বিজনেস, এটা অ্যাড্রেসড হয় নাই এখনো। চেষ্টা চলছে ওয়ান স্টপ সার্ভিস। এই জিনিসগুলো যদি আরো কুইক, আরো তাড়াতাড়ি এই জিনিসগুলোকে রিফরমেশনে যাওয়া যায়। রিফরমেশনস আমি বলেছি, এখনো আমাদেরকে এক গাদা কাগজ নিয়ে ব্যাংকে যেতে হয় একটা LC করার জন্য। দিস ইজ ওল্ড ফ্যাশন প্রসেস। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ইজ অফ ডুইং বিজনেসকে অ্যাড্রেস করতে হবে। আমাদের এখানে অ্যাড্রেস করতে হবে। আমাদের ব্যবসায়িক সমাজেও একটা দুর্নীতি আছে, আমি অস্বীকার করব না। তবে যদি আমাদের রিফরমেশন আসে, আমাদের যদি সিস্টেম আসে, তাহলে কিন্তু আপনার এই দুর্নীতিগুলো অনেক কমে যাবে। 2 নম্বর হচ্ছে, আপনি যদি দেখেন ইম্পোর্ট স্টেজে যে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে, বিশেষ করে NBR এবং NBR এর যে সিস্টেম, আমি ওনাদের এগেইনস্টে না। আমাদের দেশের ন্যাশনাল রেভিনিউ আর্ন করতেই হবে ওনাদেরকে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমাদের সবচেয়ে বড় জায়গা যে এই জায়গাটাতে যাতে ব্যবসায়ীরা কোনোভাবে না সাফার করে। আমাদের এখানে কিন্তু সাফারিংস অনেক বেশি। এই মানে পোর্ট গুলাতে বিশেষ করে যারা আছেন, উনারা ভালো ব্যবসায়ীদেরকেও ধরেন, খারাপ ব্যবসায়ীদেরকে হয়তো বা কোনো না কোনো ভাবে ছেড়ে দেন। এটা কিন্তু বন্ধ করতে হবে। আমাদের যারা উদ্যোক্তা, তাদেরকে, আমাদের উপরেই নির্ভর করবে কিন্তু FDI। আমরা যদি ভাবি, আমরা যদি প্রসেস, আমরা যদি ব্যবসা কমফোর্টেবিলিটি ব্যবসা থাকে, আমাদের ইনভেস্টমেন্টটা যদি আমাদের সিকিউরড হয়, তাহলে কিন্তু FDI আমাদেরকে দেখে, প্রাইভেট সেক্টরকে দেখে অ্যাট্রাক্টেড হবে। ফলে আমাদের এখানে অনেকগুলো জায়গায় রিফরমেশনের দরকার আছে। এ ব্যাপারে আমি স্ট্রংলি বলতে চাই, হচ্ছে সরকার কিন্তু আগের চাইতে অনেক অনেক বেশি পজিটিভ। সরকার ইজ রিফর্মিং এভরি প্রসেস। আরো বেশি প্রসেস করতে হবে, আমাদের সময় এসে গেছে। কারণ আমাদের আগামীর প্রজন্ম কিন্তু আপনার অফিসে অফিসে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে কাজ করবে না। তারা চায় যে তারা ইনভেস্টার্স, তারা আরো বেশি জব ক্রিয়েট করবে, আরো বেশি সরকারকে সঠিক পথে ট্যাক্স দিবে এবং কমপ্লায়েন্স মেইনটেইন করবে। ফলে আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাদের প্ল্যাটফর্মটি কিন্তু আমাদের করে দিতে হবে। যে জনাব হুমায়ুন রশীদ, আমরা একটা ছোট্ট বিরতি নিব, তারপর আবার আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBF এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশীদের সঙ্গে আমরা তার সাথে আবার সংযুক্ত হচ্ছি। জনাব হুমায়ুন রশীদ, আমরা আলোচনা করছিলাম যে দেশে বিশেষ করে বিদেশি বিনিয়োগের জায়গাটি কিভাবে আমরা ত্বরান্বিত করতে পারি, সম্ভাবনা কাজে লাগাতে পারি এবং তরুণ প্রজন্মের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম যেন আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে যেতে পারি এবং সেই জায়গায় পলিসি, এই যে আমাদের যে ইনফরমেশন বা টেকনোলজির ব্যবহার, আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, সেই জায়গাটায় কি ধরনের একটি সুন্দর পলিসি হলে এই যে বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগ আরো ত্বরান্বিত হবে বলে আপনারা মনে করেন? পলিসিটা তো আপনার অনেক বড় ওয়ার্ড, অনেক কিছু এটার সাথে জড়িত। আমাদেরকে যেটাই করি না কেন, সরকার যত জায়গায় পলিসি রিফরমেশন করতে পারেন, যেটা আজকে যুগোপযোগী হয়। আপনি আজকে যদি দেখেন ডিজিটাল টেকনোলজির যুগে মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও চাচ্ছেন যে বাংলাদেশে এই ডিজিটাল রিফরমেশনসটা যাতে আসে এবং বাংলাদেশে যাতে এই ডিজিটাল টেকনোলজির যে সুফল সেটা যাতে প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছায়। কিন্তু এটা ব্যবসায়িক সমাজে যদি পৌঁছাতে হয়, তাহলে সেই জিনিসটা করতে হবে সরকারকে। যেখানে যেখানে আমাদের সাথে প্রসেস হয়ে সরকারি
কর্মকাণ্ড জড়িত সব জায়গাগুলোতেই আমাদেরকে ডিজিটালাইজড করতে হবে, আনম্যানড অপারেশনসে যেতে হবে। বিশেষ করে ধরেন যদি আমাদের প্রথমে আমি যদি বলি ট্রেড লাইসেন্স, আমরা ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশনে যেতে হয় কিংবা পৌরসভায় যেতে হয়। আপনি কেন আমি পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে যাব? আমি কি অনলাইনে এটা অ্যাপ্লাই করতে পারি না? আমাদের নতুন প্রজন্ম কিন্তু এই জায়গাটাতে এনকারেজড হবে না, কারণ তাদের কাছে সময় নেই। তারা কিন্তু অনেক বেশি সময় দিতে চায় যেখানে তাদের ভ্যালু অ্যাডিশন হবে। ফলে এইখানে শুধু ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরের কাজ, বিভিন্ন দপ্তরের কাজ আপনাকে আরো ত্বরান্বিত করতে হলে এটা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে হবে। ফলে এই জিনিসগুলো যখনই শুরু হবে তখন কিন্তু এফডিআই অ্যাট্রাক্টেড হবে। এফডিআই যদি আসে আর যদি দেখে যে লাল ফিতার দৌরত্ব, আপনাকে বগল দাবা করে বিভিন্ন দপ্তরে যেতে হচ্ছে, আপনাকে বিভিন্ন দপ্তরে যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করতে হচ্ছে অনুমোদনের জন্য, তাহলে কিন্তু এই এফডিআই অ্যাট্রাক্টেড হবে না। এফডিআই কিন্তু এমন জায়গায় যাবে যেখানে ইজ অফ ডুইং বিজনেস রেটিং এ ইমপ্রুভড। আমরা কিন্তু গত কয়েক বছরেও খুব একটা ইমপ্রুভ করতে পারি নাই। আমরা একটা জায়গা একটা তার প্রান্তে ঘোরপাক খাচ্ছি। ওখান থেকে যতক্ষণ না আমরা বেরিয়ে আসতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের এফডিআই অ্যাট্রাকশনটা হবে না। যদিও বাংলাদেশে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। আপনি যদি দেখেন 100টা ইকোনমিক জোন আসছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক, অস্বীকার করা যাবে না। কিন্তু এটাকে এফডিআই কে অ্যাট্রাক্ট করার জন্য তাদেরকে একটা পজিটিভ নিউজ দিতে হবে যে বাংলাদেশ ইজ দি সেফ হেভেন ফর ইনভেস্টমেন্টস। যখনই আমরা এটা অ্যাড্রেস করতে পারবো এফডিআই অ্যাট্রাক্টেড হবে এবং বাংলাদেশকে হাইলাইট করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে, যেটা আমরা আমাদের বিভিন্ন চেম্বার প্ল্যাটফর্ম থেকে আমরা করে থাকি। বিজনেস কমিউনিটি যেটা মানে দাঁড় করিয়ে রাখে, মানে সচরাচর এই জিনিসটা হাইলাইট করার জন্য আমরা কাজ করছি। আমার বিশ্বাস যে বাংলাদেশে আগামী 10 থেকে 20 বছরের ভিতরে একটা বিরাট পরিবর্তন আপনি দেখতে পাবেন। রহমান রশিদ, এই মহামারীর যে অবস্থান আমরা আসলে জানি না কতদিন সারা বিশ্বকে সেটি বয়ে বেড়াতে হবে, তবে সেটিকে মোকাবেলা করেই আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে হবে এবং সেই সাথে এই যে সম্ভাবনার জায়গাগুলো বলছি আমরা, চায়নার কথা বলছি, ইন্ডিয়ার কথা বলছি, সেখানে অনেক সম্ভাবনার জায়গা হয়তো তৈরি হতে পারে এবং এই যে করোনা পরিবর্তী বাংলাদেশের যে ভিশন, আর সেই ভিশনটা আসলে কেমন প্রত্যাশা করেন, কিভাবে সেটি আমরা গুছিয়ে আরো এগিয়ে যেতে পারবো সকলকে নিয়ে? আমি করোনা পরবর্তীকালীনের জন্য দুটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই। প্রথমত হচ্ছে একটা ইনোভেশনস, আমাদেরকে ইনোভেট করতে হবে, নতুন নতুন ইনোভেশনসে ফোকাস করতে হবে। সেটা হচ্ছে টেকনোলজি বেসড ইনোভেশনসটাকে যদি আমরা এনকারেজ করতে পারি ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে অপরচুনিটিস অনেক বেশি। করোনাটাকে আমরা একটা অপরচুনিটিকে যদি টার্ন করাতে চাই তাহলে অ্যাড্রেস করতে হবে হিউম্যান রিসোর্সেসকে। আমাদের যে ক্যাপিটাল আছে, আমাদের দেশে প্রচুর জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে, যেটা আগামীর রিকোয়ারমেন্টস। ফলে আমাদের এডুকেশনকে মানে অ্যাড্রেস করতে হবে। নিড বেসড এডুকেশন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের বাইরে যে নিড আছে এটাকে অ্যাসেস করে সেই এডুকেশনকে ফোকাস করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কর্মসংস্থান হয়। বিশেষ করে আপনি যদি দেখেন একজন ফোর্কলিফট অপারেটর কিংবা একটা ট্রেন অপারেটরে কিন্তু চাকরি আছে, সেখানে কিন্তু বাংলাদেশে প্রডিউস এমবিএ একটা যারা আছেন ওনাদের কর্মসংস্থান নাই, ওনাদের ভবিষ্যৎ খুব একটা সুন্দরও না। কেন? কারণ ভবিষ্যতে এই ক্রেন অপারেটরের চাকরিটা অনেক বেশি হবে। ফলে আমরা আমাদের শিক্ষার ব্যবস্থা যদি টেকনোলজি বেসড চলে যাই, তাহলে কিন্তু আমাদের যে জিনিসটা হবে, আমাদের লোকজনের কর্মসংস্থান হবে দেশে এবং দেশের বাইরে। কারণ আমাদের দেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আসছে, যেসব প্রজেক্টে ম্যানেজ করার জন্য আমাদের স্কিল লোকের অভাব হয়ে যাবে আর কিছুদিন পরে। এমন যদি না হয় যাতে আমাদের অন্যান্য দেশ থেকে আমাদেরকে স্কিল লোক নিয়ে এসে আমাদের দেশে কাজ করাতে হয়। এইখানে আপনি যদি দেখেন রপ্তানির প্যাটার্ন, আমরা গার্মেন্টস এর উপরে নির্ভরশীল। কেন আমরা গার্মেন্টস এর উপরে আসবো? আমরা লাইট ইঞ্জিনিয়ারিং আসতে পারি, আমরা লেদার বেসড আসতে পারি, আমরা অন্যান্য আরো অনেক প্রোডাক্ট আছে, যেসব প্রোডাক্টে আমরা আমাদের রিসোর্সেসকে চেঞ্জ করতে পারি। করলে কিন্তু আমাদের এই ইনোভেটিভ যে টেকনোলজি আসবে, যে ইনভেস্টমেন্টস আসবে, সেটা কিন্তু আমাদের দেশের ইকোনমিকে পুরো টার্ন করায় দিবে।
করোনার পরবর্তীকালীন সময়ে আমাদেরকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে, কারণ অপরচুনিটিস আমাদের এখানে। আজকে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের ভেতর যে রাজনৈতিক দ্বন্দ্ব, এই রাজনৈতিক দ্বন্দ্ব থেকে আমাদেরকে অপরচুনিটিটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এসে আমাদেরকে হাইলাইট করতে হবে যে দিস ইজ দ্য কান্ট্রি অফ অপরচুনিটি। আমার কাছে বিশ্বাস হয় করোনা পরবর্তীকালীন সময় বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এখন ঘুরে দাঁড়াচ্ছে। কারণ আমরা প্রথম প্রজন্মের ব্যবসায়ী, আমরা নতুন বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, আমরা নতুন বাংলাদেশে ব্যবসায়ী হিসেবে জন্মগ্রহণ করেছি। আপনার নতুন বাংলাদেশে ব্যবসায়ী হিসেবে আমরা জন্মগ্রহণ করাতে আমরা বিশ্বাস করি যে আমরা অনেক রিস্ক ম্যানেজ করতে পারছি। আমরা এই রিস্কগুলো ম্যানেজ করে আমরা ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা করোনা পরবর্তীকালীন সময়ে একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট করে দিয়ে যেতে চাই। জি, আমরা প্রত্যাশা রাখবো অবশ্যই সকলে মিলে সরকারের সহযোগিতা এবং সুন্দর একটি পলিসির মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে তরুণ প্রজন্মের কে আমরা যদি একটি প্ল্যাটফর্ম দিতে পারি, সুন্দর একটি সুযোগ দিতে পারি, অবশ্যই বাংলাদেশের অর্থনীতি দুর্বার গতিতে আমি আরেকটু যদি বলার সুযোগ পাই তাহলে আমি আবার বলবো যে আপনারা সামনে দেখবেন যে এসডিজি গোল আছে। এসডিজি গোলকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে কিন্তু কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে। সামনে আমাদের এলডিসি গ্রাজুয়েশনস আছে, ফলে দেশে কিন্তু অনেক চেঞ্জ রিফরমেশনস আসবে। আপনার রিসেন্টলি আপনি ইউএন একটা হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার্স রিফরমেশন পলিসি অ্যাডপ্ট করেছে, যেটা ড্রাফট পর্যায়ে আছে। এটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। আমরা আইবিএমবি থেকে কাজ করছি ওটা নিয়ে, যাতে আমরা আমাদের দেশের শ্রমিকদেরকে মানবাধিকারটা সংরক্ষণ হয় এবং সাথে সাথে কর্মসংস্থান যাতে সুষ্ঠু থাকে। দুটাকেই আমরা অ্যাড্রেস করছি। জি, আমরা প্রত্যাশা জি, আমরা এটাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব। জি, সে প্রত্যাশা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম ও বাংলাদেশ আইবিএফ এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদের সঙ্গে।